প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কালিদাস ভদ্রের লেখা একটি গল্প, ফর্মুলা চুরি রহস্য। ট্যাংমাসির টেলিফোন পেয়ে বুকের ভেতরটা ছাঁত করে উঠল। মেশোর ল্যাবে কদিন ধরে চোর আসছে অথচ চুরি যায়নি। আজব ঘটনা। মাসি কেঁদে কেঁদে আবার বললেন, আমার ভয় করছে শুকু। তোর মেশো এখন দিল্লি, বাড়ি প্রায় ফাঁকা, একা একা ভীষণ বিপদে পড়েছি। তোর ছোট মামাকে একটু দে না। টেলিফোনটা ধরে ছোট মামা মনোযোগ দিয়ে শুনে শুধু বললেন, তোর কোনো চিন্তা নেই ছোটদি, আজ রাতেই আমি যাচ্ছি। তবে তোর বাড়িতে আজ উঠব না, ক্যামেলিয়া হোটেলে পৌঁছেই ফোন করব। টেলিফোনটা নামিয়ে দিদিমাকে দুপুরের খাবার তাড়াতাড়ি দিতে বললেন। কোনো রকমে দুটো ভাত মুখে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দোতলায় উঠতে উঠতে ছোট মামা বললেন, শুকু, তাড়াতাড়ি খেয়ে আসবি, একটু বিশ্রাম নিতে হবে। খাওয়া শেষ করে ছোট মামার ঘরে ঢুকতেই চোখে পড়ল অ্যাটাচিটা গোছানো শেষ করে পিস্তলটা ভালোভাবে দেখছেন। পেছন দিকে না ঘুরেই বাজখাই গলায় বললেন, এসেছিস, গুড। একটু গড়িয়ে নে, বিকেল 4টের ট্রেন, বোলপুরে পৌঁছতে রাত হয়ে যাবে। তারপর সারা রাত হয়তো জাগতে হবে। 8:30টায় বোলপুর স্টেশনে পৌঁছে ঘুটঘুটটি অন্ধকারে আমরা রিকশায় উঠলাম। লোডশেডিং, বানভাসী অন্ধকারে ডুবে যাওয়া প্রান্তিকে রিকশা থামল ক্যামেলিয়া হোটেলের সামনে। জেনারেটরের আলোয় ঝলমল হোটেলটা যেন একটা জাহাজের মতো ভাসছে। চারদিকে ঝিঝি ডাকছে। ঝিঝির একটানা কোরাসে বুকটা হিম হয়ে যাচ্ছে। সহসা ছোট মামা ফিসফিস করে বললেন, কিরে, চুপসে গেলি? অসহায়ের মতো গলায় বললাম, না মানে মাসির বাড়ি থাকতে কেন তুমি হোটেলে উঠলে বুঝতে পারছি না। ধীরে বৎস, ধীরে। এসব কাজ তাড়াহুড়ো করলে কোনোদিন ঝানু গোয়েন্দা হতে পারবি না। ধৈর্য দরকার, বুঝলি? এবার হোটেলে গিয়ে তোর মাসিকে ফোনটা করা দরকার। ছোট মামার কথা শেষ হতেই আমরা হোটেল কম্পাউন্ডের মধ্যে পা রাখলাম। মাথার উপরে ঘন কালো আকাশে সোনার একটা অর্ধেক বালার মতো একাদশী চাঁদ জ্বলজ্বল করছে। অতর্কিতে ধুধু মাঠে কোথাও রাতচড়া পেঁচা ডেকে উঠল। চাপা এক আশঙ্কায় আড়ষ্ট হয়ে গেলাম। কোনো রকমে হোটেলে ঢুকতেই ম্যানেজার আমাদের ঘর দেখিয়ে দিলেন। ঘরে গিয়েই ছোট মামা মোবাইল ফোনের বোতাম টিপলেন। হ্যালো ছোটদি, চণ্ডী বলছি, এইমাত্র হোটেলে পৌঁছেছি, ক্যামেলিয়া, রুম নাম্বার 36, দোতলা। ম্যানেজারকে বললেই, হ্যাঁ। ফোন থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে ছোট মামা বললেন, তোর ঢ্যাংমাসি গাড়ি নিয়ে এখনই আসছেন। সীমান্তপল্লী থেকে আসতে বড়জোর মিনিট 20। তুই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নে। মিনমিনে গলায় আমি বললাম, মাসির সাথেই কি আমরা রাতে যাব? আগে পুরো ঘটনাটা শুনি, দরকার হলে হয়তো আজ রাত জাগতে হবে। মুখ হাত ধুয়ে আস্তে আস্তে হোটেলের বেয়ারা 2 কাপ কফি নিয়ে এসে দাঁড়ালো। কফিতে চুমুক দিতেই ডোরবেল বেজে উঠল। ছোট মামা দরজা খুলতেই ড্যাংমাসি কান্না ধরা গলায় বললেন, বাপরে বাঁচলাম ছোট, তোকে দেখে যেন একটু ভরসা পাচ্ছি। তোর কোনো ভয় নেই, বস এখানে, ঘটনাটা বল গোড়া থেকে। মাসি বললেন, গত পরশু তোর জামাইবাবু দিল্লি যাওয়ার পর রাতে 2 বার চোর এসেছিল ল্যাবে। গতকালও 3 বার এসেছিল। 3 বার এসেছিল কি করে তুই বুঝলি? বারে বুঝবো না, শোবার পর 3 বার ভুলি চিৎকার করে ল্যাবে ছুটে গেছে। আমার আঁচল ধরে তার টানাটানি দেখলে বুঝতিস কুকুরের প্রভুভক্তি কাকে বলে। তুই ল্যাবে গিয়ে কি দেখলি? প্রত্যেকবারই গিয়ে দেখেছি পশ্চিম দিকের খোলা ছাদের দিকের জানলাটা হাট করে খোলা। ল্যাবের ভেতরে সব কিছু লণ্ডভণ্ড, অথচ কম্পিউটার কিবোর্ড পর্যন্ত একইভাবে পড়ে আছে, কিছুই খোয়া যায়নি। তুই ভালোভাবে জানলা বন্ধ করেছিলি তো? করেছি মানে প্রত্যেকবারই নিজের হাতে বন্ধ করে এসেছি। বেশ,
তখন তো দারোয়ান কি করছিল? সোনাম, ও তো বয়সের ভারে রাত হতেই ঘুমিয়ে কাদা, আর একবার ঘুমোলে সহজে ঘুম ভাঙে না। বাহ, বেশ, রোজ রাতে চোর আসছে আর তোর দারোয়ান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বলি, অমন দারোয়ান রেখে তোর লাভটা কি হলো? কি করব বল? তোর জামাইবাবুর ইচ্ছে, বলে লোকটা বহুদিনের একটা মায়া পড়ে গেছে। সেই ছোটবেলা থেকে নাকি এ বাড়িতে বড় হয়েছে, এখন বুড়ো হয়েছে বলে কি তাড়িয়ে দেব? যাক, আজই রাতে আমি ল্যাবটা একটু দেখব, কোনো ক্লু পাওয়া টাওয়া যায় কিনা দেখি। চল তবে আমার গাড়িতে। ড্রাইভার এনেছিস নাকি? না না, আমি ড্রাইভ করি তো। না, তুই যেমন একা এসেছিস তেমনি একা চলে যা। আমরা ঠিক রাত 11টায় তোর বাড়িতে যাব। মাসি এবার আমার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, শুকুকে তবে আমি নিয়ে যাই, বেচারার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ছোট মামা বললেন, না, শুকু আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার সাথেই থাকবে। আসলে সারাদিন খুব ধকল যাচ্ছে বলে মুখটা অমন লাগছে। শোন, আমি তোর বাড়ির কাছে গিয়ে দুবার তোর টেলিফোনে রিং করে লাইনটা কেটে দেব। তুই রিং শুনে আমার মোবাইলে ঠিক একই রকমভাবে দুবার রিং ব্যাক করবি। তারপর আবার আমি দুবার রিং করলে তুই আস্তে আস্তে ঘরের দরজা খুলে দিবি, বুঝলি তো? ডোরবেল কিন্তু বাজাবো না। টেলিফোনে এই সংকেত শুনে তোকে বুঝতে হবে আমার উপস্থিতি। ছোট মামার তীক্ষ্ণ বুদ্ধি দেখে আমি ছোট মামা মাসিকে আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো জামাইবাবুর ল্যাবে কি আছে যে চোর বারবার আসছে? মাসি বললেন, তোর জামাইবাবু একটা নতুন গবেষণায় হাত দিয়েছেন। মনে হয় ওই বিষয়ে কোনো গোপন ফর্মুলা খুঁজতেই চোর আসছে। না হলে অত দামি কম্পিউটারটা চোর চুরি না করে সব লণ্ডভণ্ড করে আর কি খুঁজতে পারে? কি গবেষণা? বিদেশ থেকে এখন যেসব কৃষি বীজ আমাদের দেশে আসছে তার মধ্যে নাকি অনেক সংক্রামক রোগ জীবাণুর সম্ভাবনা আছে। তোর জামাইবাবু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে একটা ফর্মুলা তৈরি করেছেন, আর তা থেকে এখন অনেকটা নাকি নিশ্চিত যে এটা শুধু ধারণাই নয়, সত্যি। বিশ্বায়নের সুযোগ নিয়ে এক অসাধু ষড়যন্ত্র একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই তো তোর জামাইবাবু দিল্লি গেছেন কৃষিমন্ত্রকের সাথে পরামর্শ করতে। মাসির কথা শুনে ছোট মামা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমারও ধারণা হয়েছিল যে এটা স্রেফ মামুলি চুরির কেস নয়, আরও গভীর কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা বলতো, এই গবেষণার বিষয়ে এখন আর কে কে জানে? এখানে একমাত্র ওর ছাত্র সুজয় কিছুটা জানলেও জানতে পারে, কারণ মাঝে মাঝে ওকে তোর জামাইবাবুর সাথে বর্তমান কৃষি বিজ্ঞান নিয়ে গভীর আলোচনা করতে শুনেছি। ওর ঠিকানা জানিস? হ্যাঁ, গুরুপল্লীতে থাকে, কৃষি নিয়ে পড়ছে। মাঠে মাঠে ঘুরে হাতে কলমে কাজ করার ঝোঁক বেশি ছেলেটার। ও ছাড়া আর কেউ এই গবেষণার বিষয়ে কিছু জানে? মনে হয় না। তোর জামাইবাবু ভীষণ চাপা স্বভাবের, সব কাজেই খুব গোপনীয়তা রাখে। এই দেখ না, রাতে যেদিন প্রথম চোর আসে তোর জামাইবাবুকে দিল্লিতে ফোন করি, প্রথমেই বলল আমায় ফোন করবে কেন, চণ্ডীকে সব জানাও। বুঝলি তো কথার মধ্যেই কোনো সংকেত আছে। জামাইবাবু টেলিফোনে আড়ি পাতার সম্ভাবনা অনুমান করেই কথা বাড়াতে চাননি। আবার এমনও হতে পারে ফর্মুলা নিয়ে ঝামেলা হতে পারে, এই সব ভেবেই হয়তো আগে ভাগে দিল্লিতে ফর্মুলাটা জমা দিতে গেছে। না, যতদূর জানি কাজটা শেষ হয়নি। তাছাড়া ওই কাজের ফাইনাল রিপোর্ট দিতে হলে একটা কেন্দ্রীয় ছাড়পত্র লাগে। সম্ভবত ওই বিষয়ে তদারকি করতেই দিল্লি যাওয়া। তুই জানলি কিভাবে? ওর কলেজের এক স্যার এখন দিল্লিতে এগ্রিকালচারের সেক্রেটারি। কদিন আগে ফোনে আলোচনা শুনছিলাম, তারপরই তো হঠাৎ দিল্লি যাওয়া ঠিক হলো। ট্রেনে টিকিট না পেয়ে প্লেনে যেতে হলো। ছোট মামার মুখটা লাল হয়ে গেল। একটু চিন্তা করে ফস করে বললেন,
ও, চোর তাহলে সব খবরই রাখে, মানে এও জানে যে ফর্মুলার খসড়া এখনো ল্যাবেই আছে আর তার জন্যে বারবার হানা দিচ্ছে। ঠিক আছে বাছা, আজ এলেই টের পাবে। ছোট মামার কথা শুনে ঢ্যাং মাসির চোখ যেন আনন্দে ঝিকমিক করে উঠল। ছোট মামা মাসির খুশি দেখে বললেন, ঠিক আছে ছোটদি, তুই এখন বাড়ি ফিরে যা। আমি একটু বোলপুর থানায় ফোন করব, কুমুকে আসতে বলি জিপটা নিয়ে। কুমু? কমলেন্দু, আমার সেই ক্লাসমেট, এখন এখানকার ওসি। কুমু এখানে ওসি বলিসনি তো? তা ওকে আমার বাড়ি নিয়ে আয় না। আজ রাতেই যাবে, দেখতে পাবি। মাসি খুশি মনে চলে যেতেই ছোট মামা হোটেল বয়কে রাতের খাবার দিতে বললেন। রাতের খাওয়া শেষ করে উঠতে উঠতে ঘরে ঢুকলেন থানার ওসি কমলেন্দু ঘোষ। মামাকে দু হাতে জড়িয়ে ধরে ধেই ধেই করে নাচতে লাগলেন। ছোট মামা আমার দিকে তাকিয়ে বললেন, কুমু, এই আমার ভাগ্নে সুকু, খুদে গোয়েন্দা। আজ তোকে আমায় একটু সাহায্য করতে হবে। ছোট মামা সব ঘটনাটা বলে রাতের পরিকল্পনা সাজালেন। পরিকল্পনা মতো রাত 11টায় ওসির গাড়িতে আমরা নামলাম সীমান্তপল্লীর মুখে হাতিপুকুরের পাড়ে। আমি আর ছোট মামা মোবাইল ফোনে সংকেত বিনিময় সেরে নিঃশব্দে মাসির বাড়িতে ঢুকলাম। ছোট মামা তত্তর করে দোতলায় ল্যাবরেটরিতে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। আতস কাছে, জানলার গড়াত, চেয়ারের হাতল, টেবিলের ড্রয়ার, মেঝে পায়ের ছাপ খুঁজতে লাগলেন। তারপর ফিসফিস করে মাসিকে বললেন, জানলাটা এমন কেন রে ছোড়দি, শিক টিক নেই? মাসি বললেন, জানলাটায় একটা গ্রিল লাগানোর কথা, মিস্ত্রি করে দেবে করে আজ পর্যন্ত করেনি, তাই সব সময় পাল্লা দুটো বন্ধই রাখা হয় যাতে বাইরের থেকে বোঝা না যায়। যিনি রাতের অতিথি হয়ে আসছেন তার এসব নখদর্পণে বলেই ওই পথটা আসা যাওয়ার জন্য বেছে নিয়েছেন। আমি বললাম, তাহলে মামা চোর এ বাড়ির সঙ্গে যুক্ত, ভীষণ পরিচিত। হ্যাঁ, তা তো বটেই। ঠিক আছে ছোটদি, তুই শুয়ে পড়। তোর ভুলিকেও আজ আর ছাড়বি না, শিকল বেঁধে রাখবি। মাসি নিশ্চিন্তে নিচে নেমে যেতে ছোট মামা বললেন, নে সুকু, ল্যাবের এই টেবিলের নিচে ঘাপটি মেরে থাকতে হবে, শব্দ হয় না যেন। আমি না বলা পর্যন্ত টর্চ জ্বালবি না। অনেকক্ষণ পার হয়ে শেষ রাতে খট করে জানলা খোলার শব্দে টান টান উত্তেজনায় আমরা নড়ে চড়ে বসলাম। অনুমান করলাম তিনি আবার এসেছেন। থপ থপ শব্দ হচ্ছে পায়ের, ঠুং ঠাং শব্দ আছড়ে পড়ছে টেস্ট টিউবে, ড্রয়ার টানার শব্দ, বইয়ের পাতা ওড়ার খসখস শব্দে বেশ বোঝা যাচ্ছে সারা ঘর জুড়ে তন্ন তন্ন করে খোঁজা চলছে। সরু চুলের মতো একটা আলো ঠিকরে পড়ছে লোকটার হাত থেকে। সহসা ঝপাং করে কাঁচের জার মাটিতে আছড়ে পড়ার শব্দ উঠল ঘরময়। লোকটা ঘর তল্লাশে ক্লান্ত হয়ে জানলার দিকে যাওয়ার মুখে হয়তো কাঁচের জারটা ধাক্কা লেগে পড়ে গেল। অতর্কিতে ছোট মামা শিকারী বাঘের মতো ঠিক পেছন থেকে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে বাজখাই গলায় বললেন, সুকু, আলো জ্বাল। আমি পেন্সিল টর্চ জেলে বেরিয়ে এসে সুইচ টিপে ইলেকট্রিক আলো জ্বালতেই দেখি ছোট মামার হাতে একটা কালো আলখাল্লা ধরা। লোকটা একটা পাখির মতো আলখাল্লার ভেতর থেকে ছিটকে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ছোট মামা গনগনে গলায় বললেন, হল্ট হল্ট, ফায়ার করব কিন্তু। প্রাণপণে লোকটা পালিয়ে যাচ্ছে দেখে ছোট মামার পিস্তল গর্জে উঠল। পিস্তলের দুটো গুলি পায়ে লেগে লোকটা ছাদে পড়ে গোঙাতে লাগলো। গুলির শব্দে মাসি ওপরে এসে লোকটাকে দেখে আর্তনাদ করে বললেন, এ কি, গুরুদেব যে? ছোট মামা বললেন, গুরুদেব মানে তোদের সেই কুলোগুলো? হ্যাঁ, দীর্ঘদিন এ বাড়ির সাথে ওনার সম্পর্ক, কতদিন থেকে আসছেন। তোর জামাইবাবুর দিল্লি যাবার আগের দিন বিকেলেও এসেছিলেন। সব ঘটনা শুনে খুশিতে ডগমগ হয়ে বললেন, তোর জামাইবাবু এবার শান্তিনিকেতনের আর এক বাঙালি যে নোবেল পাচ্ছে। ছোট মামা মুখ টেপে হেসে বললেন, কি গুরুদেব, শিষ্যের ফর্মুলা চুরি করতে এলেন কেন?
নির্বিকার গুরুদেব ফ্যাল করে শুধু তাকিয়ে যন্ত্রণায় কাতরাতে লাগলেন। ততক্ষণে ওসি কমলেন্দুবাবু এসে দাঁড়িয়েছেন আমাদের মাঝে। কমলেন্দুবাবু বললেন, এসব ভণ্ড লোকেরা আসলে গুপ্তচর, এরা সহজে মুখ খুলতে চায় না। আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি, দেখি মুখ খোলানো যায় নাকি। তবে ফর্মুলাটা বোধহয় চুরি হয়নি। ঢ্যাংমাসি বিস্ময়ে ছোট মামার মুখের দিকে তাকালেন। মাসির চোখ দুটো খুশিতে ঝলমল করছে। ছোট মামা মৃদু হেসে বললেন, কম্পিউটারটা দেখেই বুঝেছি জামাইবাবু ফর্মুলাটা সিডি করে রেখেছেন। বেচারা সাধু বাবা পুরনো ধারণা নিয়ে ফর্মুলা চুরি করতে এসে শুধু ফাইলপত্র খুঁজে বেড়ালেন। শেষ হলো কালিদাস ভদ্রের লেখা গল্প ফর্মুলা চুরি রহস্য। গল্পটি পাঠ করে শোনালাম আমি, তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।